শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল করতে যাচ্ছে সরকার। পণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও শীঘ্রই সরকারি পর্যায়ে চুক্তি করা হবে, এই তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এদিকে ডিমের দামের নৈরাজ্য বন্ধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিরাপত্তার কড়াকড়িতে জনগণ থেকে তিনি যেন বিচ্ছিন্ন হয়ে না পড়েন, এসএসএফকে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। সকালে নিজ কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, কারোর সঙ্গে যুদ্ধ নয়, আক্রান্ত হলে প্রতিহত করতে সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। এবং ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যা মামলার 2 আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফয়সাল এবং মোস্তাফিজকে বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মূল মাস্টারমাইন্ড শাহিনকে ধরতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে, জানান ডিবি প্রধান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পণ্যের সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল করতে নিত্যপণ্য আমদানির জন্য ভারতের পাশাপাশি মিয়ানমারের সঙ্গেও সরকারি পর্যায়ে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আজ সচিবালয়ের মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ঈদুল আজহার ছুটি শেষে বাজারে যেন নতুন করে আগুন ঝরাতে শুরু করেছে নিত্যপণ্যের দর। বেড়েছে সব ধরনের সবজির দাম, 300 টাকা ছাড়িয়েছে কাঁচামরিচের কেজি, 10 টাকা করে বেড়েছে আমদানি আর দেশি পেঁয়াজের কেজি। দর বাড়তি রসুন আর আদারও। তবে সপ্তাহের ব্যবধানে বাড়তি বাজারকে অস্বাভাবিক বলে মনে করেন না বাণিজ্য প্রতিমন্ত্রী। তার দাবি, কারসাজি করে দাম বাড়ানোর সুযোগ নেই। কোনো রকম কারসাজি করে কেউ বাজারকেই করবে আর আমরা দর্শকের ভূমিকায় থাকব, ব্লেম করব যে আমি নাই, এইরকম কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছিলাম। এই অসহায়ত্ব আমি গত 4-5 মাসে প্রকাশ করি নাই, আগামীতেও ইনশাল্লাহ করব না। যদি কেউ মজুতদারি করতে চায় বা কেউ প্রাইসটাকে যৌক্তিক পর্যায়ের বাইরে বাড়াতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা একটুও কার্পণ্য করব না। তবে বিদ্যমান বাজার পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের মানুষ এক ধরনের চাপে আছেন বলেও স্বীকার করেন প্রতিমন্ত্রী। জানান, ওই জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা বাড়াতে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ সহ সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নিত্যপণ্য আমদানির জন্য ভারত ও মিয়ানমারের সাথে শীঘ্রই একটি চুক্তির কথাও জানানো হয়। এ সময় আমরা ভারতের সাথে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেটার সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারে একটা চুক্তি করতে যাচ্ছি। আপনারা শুনলে হয়তো একটু আশ্চর্য হবেন, মিয়ানমার থেকেও জানি আমরা কৃষি উৎপাদিত পণ্যগুলো আনতে পারি, যেগুলো তাদের সারপ্লাস আছে। আপনারা জানেন তারা অনেক বড় দেশ, প্রচুর সারপ্লাস আছে তাদের, সেখান থেকেও আনতে পারি। এই বিষয়ে একটা চুক্তি আমরা অলমোস্ট ফাইনাল করে পেরেছি। আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো যে আমাদের কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও যদি আমরা সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে পারি, আমরা কিছুটা হলেও আমরা যেন এই বাজারটাকে সচল রাখতে পারি, এই জন্যই আমাদের এই কার্যক্রমগুলো আমরা পরিচালিত করছি। এ সময় প্রতিমন্ত্রী জানান, দেশে পেঁয়াজের বাড়তি উৎপাদন হলেও কেবল মানসম্পন্ন সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতি বছর এই পণ্যটি আমদানি করতে হচ্ছে। এ সময় বোতল পানির বাজারের সাম্প্রতিক অস্থিরতা ঠেকানোর প্রতিশ্রুতি দেন তিনি এই আলোচনায়। আমার এমন কোনো নিউজ নাই। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডিমের দামে নৈরাজ্য বন্ধে রাজধানীর বেশ কয়েকটি আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রমাণ মেলে কারসাজি করে দাম বাড়ানোর 4 প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয় অন্যদের। দাউদ হাসানের রিপোর্ট। কোরবানি ঈদের সময় দাম কিছুটা কমলেও সপ্তাহান্তে ফের বেড়েছে ডিমের দাম।
এক সপ্তাহ পর 1 ডজন ডিম কিনতে গুনতে হয়েছে 170 টাকা পর্যন্ত। গত রমজান থেকেই ডিমের দাম নিয়ে বাজারে চলছে অস্থিরতা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করে আসছিলেন ভোক্তারা। এমন পরিস্থিতিতে ডিমের দাম তদারকির লক্ষ্যে তেজগাঁও, মিরপুর সহ রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ডিম ক্রয় বিক্রয়ের রসিদ, মূল্য তালিকা না থাকা সহ নানা অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে 19,000 টাকা জরিমানা করেছে সংস্থাটি। প্রথমে দেখতে যাচ্ছে আপনি যে কিনে নিয়ে এসেছেন সেই পাকা রসিদ আমাকে দেখাতে পারবেন, আপনি দেখাতে পারেন না, এটাই অপরাধ হয়েছে। ব্যবসায়ীরা জানান বাজারে ডিমের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে দাম বৃদ্ধির জন্য সঠিক কোনো কারণ দেখাতে পারেননি তারা। এই জন্য কেউ কেউ দুষছেন খামারিদের। কোনো ঘাটতি নেই, এখন এগুলো বড় বড় যারা রোগা বলা আছে তাদের কাছে এগুলো আসছে, কারণ তারা কি করতে আছে আমাদের বিরুদ্ধে সাবসিডি বাড়াইছে। এত দাম কি সেটা আমরা খুচরা দোকানদার বলুন কেমনি, এটা হোলসেল আলারা বলবে, যারা গাজীপুর, সখীপুর এরা বলতে পারে, বড় বড় আড়তদাররা, বড় বড় কোম্পানি এরা কিনা রেখে দেয়, মাল আটকায় দিতে পারে। এক সময় কম চলে, এক সময় বেশি চলে। কম চললে তখন দাম কমে যায়, আবার অনেক সময় চাহিদা হয়, ওই সময় বেড়ে যায়। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জানান ডিমের অবৈধ মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে আড়তদাররা। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। 3টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটায় 19,000 টাকা জরিমানারও আদায় করা হয়েছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ডিমের বাজারে কোনো সংকট বা ঘাটতি নাই, ডিমের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে আছে এবং আজকে আমরা যে মনিটরিং করলাম, ব্যবসায়ীদেরকে আমরা নির্দেশনা দিলাম ক্রয় বিক্রয় সংক্রান্ত রসিদ সংরক্ষণ করবেন এবং যৌক্তিক মূল্যে ডিম বিক্রয় করবেন। গেল কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে ডিমের দাম। বাজার ভেদে ডজন বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। এ দাম আরও কমবে বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার চায় না কারোর সাথে যুদ্ধ করতে, তবে আক্রান্ত হলে তা প্রতিহত করার জন্য সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের রাষ্ট্র, সরকার প্রধান এবং সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার জন্য 1986 সালে রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরবর্তীতে এই বাহিনীকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ হিসেবে নতুন নামকরণ করা হয়। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এই নিরাপত্তা বাহিনীর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে বরাবরের মতো এসএসএফ প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো সাথে যুদ্ধ নয়, তবে আক্রান্ত হলে প্রতিহত করতে সব বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই আওয়ামী লীগ সরকার স্থায়ী উন্নয়ন কাজ করতে পারছে বলেন সরকার প্রধান। 2009 থেকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্ষমতায় আছি বলেই একটা সুযোগ হয়েছে যে উন্নয়নগুলি দৃশ্যমান করা এবং এগুলিকে একটা স্থায়ী উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সরকারের আর্থসামাজিক উন্নয়নের সুফল সবাই পাচ্ছে, আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত আরও 2 আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দিনভর অভিযানের পর খাগড়াছড়ি থেকে বিকেলে হেলিকপ্টারে করে তাদের নিয়ে আসা হয় ঢাকায়। এদিকে ওই হত্যার আলামত নষ্ট করা কাজী কামাল ওরফে গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহে এখনও অভিযান চালাচ্ছে সংস্থাটি।
ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় সরাসরি জড়িত 2 পলাতক আসামি ফয়সাল ও মুস্তাফিজ ঘুরে বেড়াচ্ছে দেশের পার্বত্য এলাকায়। এই খবর নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তারে খাগড়াছড়ির গহীন পাহাড়ি এলাকায় গোপন অভিযান চালায় পুলিশের গোয়েন্দা বিভাগ। ঢাকা থেকে উড়ে যান ডিবি প্রধানও। দিনভর অভিযান শেষে ওই এলাকার পাতালকালী মন্দির থেকে গ্রেফতার করা হয় ফয়সাল ও মুস্তাফিজকে। পরে তাদের হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় পূর্বাচলে। সেখানে সাংবাদিকদের গ্রেপ্তার অভিযান সম্পর্কে বিস্তারিত জানান ডিবি প্রধান। পাতালকালী মন্দির আমরা সেখানে যে মানে ওখানে যে পাহাড়টার নিচেই, অর্থাৎ ওই যে সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতালকালী মন্দির আছে। সেখানে তারা গিয়া নাম ধারণ করছে, একজন হলো পলাশ, আরেকজন হলো শিমুল, পলাশ রায়, শিমুল রায়। এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। আমাদের কাছে যে মোস্ট ওয়ান্টেড ওইখানে শিমুল ভুইয়ার সাথে যারা মূল কাজটি করেছে তারই মূল সহযোগী ছিল আজকে যে দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, সে হলো ফয়সাল এবং মুস্তাফিজ। এবং এই দুইজন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এদিকে গ্রেপ্তার হওয়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে হত্যাকাণ্ডের ছবি পাঠানোর পর যে 3টি মোবাইল তিনি পানিতে ফেলে দেন তা উদ্ধারে সকালে ঝিনাইদহ অভিযানে নামে ডিবি পুলিশ। এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে। ওই হত্যায় জড়িত মূল মাস্টারমাইন্ড পলাতক শাহিনকে ধরতে ইন্টারপোল সহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। ইন্টারপোলকে আমরা অবহিত করেছি। আমরা ডিবি টিম আমাদের যে আমেরিকান এম্বাসি আছে সেই এম্বাসির সাথে আমরা কথা বলছি। আমরা মনে করি আমরা সকলেই চেষ্টা করছি। কাজী কামাল ওরফে গ্যাস বাবুর দেখানো পুকুরে অভিযান চললেও সেখান থেকে এখনো উদ্ধার হয়নি মোবাইল। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির কঠোর সমালোচনা করেছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। বিকেলে জাতীয় সংসদে তাদের দুর্নীতির অভিযোগের তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। মতিয়ার আরো আছে কিনা এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। আইন প্রয়োগকারী সংস্থা দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে যেন রক্ষা করার নামে প্রকারান্তরে তাদের সংস্থার সকলের উপরে দায়ভার না চাপায়, সেই বিষয়টির প্রতি আমি মনে করি সকলেরই সজাগ থাকার প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা। কারণ যেই সরিষার দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যে ভূত। আজকে পুলিশের প্রধান যদি হয়, আজকে এনবিআর এর কর্মকর্তা এই কাজ করে, আজকে যদি আমরা সবাই এই কাজ করি তাহলে কি হবে? স্পিকার, কেমনে বন্ধ হবে? যাদের দ্বারা রাষ্ট্রীয় সেবা জনপরিসরে বিতরণ করা হয় তারা ব্যক্তি স্বার্থ আত্ম উন্নয়নের দর্শনে যতটা পরিপুষ্ট, জন উন্নয়ন ধারায় চেতনায় ততটাই পশ্চাৎপদ। দুর্নীতির জন্য শুধু আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনীতিবিদদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা, যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলছেন এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারতের সাথে রেল যোগাযোগের বিষয়ে তিনি বলেন, এই যোগাযোগ একসময় ছিল, সেটি এখন পুনঃস্থাপিত হচ্ছে। প্রথমত রেল যোগাযোগ তো আছে তাদের সাথে, ঢাকা কলকাতা রেল যোগাযোগ, খুলনা কলকাতা রেল যোগাযোগ, তারপর উত্তরবঙ্গ শিলিগুড়ি রেল যোগাযোগ তো আছেই তাদের সাথে। আর 65 সালের আগে অনেক বেশি রেল যোগাযোগ ছিল, এবং 65 সালে
যুদ্ধের পর এই রেল যোগাযোগগুলো বন্ধ হয়ে যায়। যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল আমরা সেগুলো ধীরে ধীরে চালু করার লক্ষ্যে কাজ করছি। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে একথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, আগামী 29শে জুন বিকেল 3টায় নয়াপল্টন কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ হবে। 1 জুলাই দেশের সব মহানগর এবং 3রা জুলাই সব জেলা সদরে সমাবেশ করবে বিএনপি। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। নদী খাল দখল, অবাধে পাহাড় টিলা কাটার কারণে সিলেটে প্রতি বছরই বন্যার প্রকোপ বাড়ছে। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2022 সালের ভয়াবহ বন্যার পর চলতি বছরে 1 মাসে 2 বার বন্যার কবলে পড়েছে সিলেট। প্রথম দফা 27শে মে আর দ্বিতীয় দফা 15ই জুন নগরীসহ বিভাগের 4 জেলায় দুর্ভোগে পড়েন লাখো মানুষ। নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, শিল্প কারখানার দূষণ, পলিতে ভরাট সহ নানা কারণে সুরমা কুশিয়ারা সহ সিলেট বিভাগের 31টি নদী আজ সংকটাপন্ন বলছেন বিশেষজ্ঞরা। পানি যে চলে যাবে সেই যে ছড়াগুলো আগে ছিল, সেই ছড়াগুলো অনেকগুলোই মানে সংকুচিত হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং ভরাটও হয়ে গেছে। প্রাকৃতিক কারণেও হয়েছে, আর মানুষরা এই ময়লা আবর্জনা ফেলে সেটাও করেছে। তো এই সমস্ত কারণগুলোই কিন্তু বিপক্ষে যাচ্ছে। আগামী জুলাইয়ের হয়তো লাস্টের দিকে আরেকটি বন্যা আসতে পারে, কারণ তখন ভরা বর্ষা থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিমাণ বৃষ্টিপাত 1 মাসে হওয়ার কথা ছিল তা 3 থেকে 4 দিনে হয়ে যাচ্ছে। 2009 থেকে 23 সাল পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্পে 1078 কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। তবু রক্ষা হয়নি বন্যা ও জলাবদ্ধতা থেকে। সিটি মেয়র জানালেন, বন্যা মোকাবেলায় সব মন্ত্রণালয়কে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সবাইকে ইন্টিগ্রেটেড করে আমরা আগামী দিনে একটি, খালি শুধু সিলেট সিটি নয়, আমি সিলেট সিটির কথা বলছি না, আমরা সমস্ত এই অঞ্চলটাকে, সিলেটের আমাদের গোয়াইনঘাট, জৈন্তা, খানাইঘাট, আপনার কোম্পানিগঞ্জ, আপনার জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, এই কারণটা হলো এই দিক থেকে কিন্তু পানির ডলটা আসে। আমরা যদি এই সব কিছু যদি আমরা প্ল্যানিং করে না গাই, তাহলে এরকমই কিন্তু খনন করা হবে, আর আবার কিছুদিন পরে আবার পলিবাড়ি উঠে যাবে। সিলেট জেলায় 35টি, সুনামগঞ্জে 97টি, মৌলভীবাজারে 8টি ও হবিগঞ্জে 28টি নদী ছিল। এর মধ্যে অনেক নদ নদী এরই মধ্যে হারিয়ে গেছে। নদী রক্ষা কমিশনের সর্বশেষ 2023 সালের হিসেব মতে বেশ কিছু নদীর তীর 1194 জন দখল করে রেখেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। বিদেশ ফেরত যাত্রীদের জিম্মি করে রেন্টে কার, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশার একটি চক্র আদায় করে বাড়তি ভাড়া। যাত্রীদের সুবিধায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিআরটিসি মিলে চালু করতে যাচ্ছে বিশেষ শাটল বাস সার্ভিস। আরও জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় অনেকেই কাঁধে বা মাথায় করে বড় বড় ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে। কেউ বাসে উঠবেন, কেউ সামনের স্টেশন থেকে ট্রেনে চেপে গ্রামে ফিরবেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেশে ফেরার পর আবার এই লাগেজ বয়ে নেওয়াটা অমানবিক, তারপরও করতে হচ্ছে। বিমানবন্দর থেকে রেল স্টেশন যাবো 2 মিনিটের রাস্তা, এখানে 500 টাকা চাইতেছে। 2 নম্বর টার্মিনাল থেকে বিমানবন্দর রেল স্টেশনের দূরত্ব 1.3 কিলোমিটার। এই সামান্য দূরত্বের ভাড়া সত্যি কি 500 টাকা? বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকটি রেন্টেকার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কেন তারা এত বেশি ভাড়া চায়? রেল স্টেশন গেলে আমাদের ড্রপটা তখন জসীমউদ্দিন ইউটার্ন নিয়ে সোজা, তার আমাদের রাস্তা বন্ধ, জসীমউদ্দিন ইউটার্ন নিয়ে আমরা 400। আমাদের ওয়ানের সার্ভিস আর উবারও ওখান থেকে টিপ পাবে, আমাদের পার্কিং চার্জ আছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঙ্গলবার এক অনুষ্ঠানে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের হুমকি দেন। আমাদেরকে যদি কেউ অবহিত করে তাহলে আমরা তাদেরকে লাইসেন্স বাতিল করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারবো। যাত্রীদের যানবাহন সমস্যা দূর করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিআরটিসির সহায়তায় শাটল বাস সার্ভিস চালু করেছে। এটি বিমানবন্দর টার্মিনাল 2 থেকে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা, জসীমউদ্দিন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর 3 নম্বর টার্মিনাল হয়ে আবার টার্মিনাল 2-এ পৌঁছাবে। সড়ক ও যোগাযোগ মন্ত্রী সকালে এর উদ্বোধন করেন। বাংলাদেশে
কোনো বিচ্ছিন্ন। উদ্বোধন হলেও সাথে সাথে এই সেবা চালু হয়নি। কোনো যাত্রী না নিয়েই বিআরটিসির সাজানো গোছানো বাসটি বিমানবন্দর ছেড়ে চলে যায়। কবে থেকে যাত্রী সেবা চালু হবে এবং ভাড়া কত হবে তা ঠিক হয়নি এখনো। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কাজাখস্তানের নাগরিক শভেটস ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাতসভিয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এই রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই বেলারুশ নাগরিককে বেকসুর খালাস দেয় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন জানান, 2022 সালের 26 মার্চ রাতে এই প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবনের কক্ষে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় ঈশ্বরদী থানায় 3 বেলারুশ নাগরিকের বিরুদ্ধে মামলা হয়। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিত্যপণ্যের সরবরাহ গতিশীল করতে মিয়ানমারের সঙ্গে আমদানি চুক্তি করতে যাচ্ছে সরকার। ডিমের দামের নৈরাজ্য বন্ধে অভিযান। নিজেকে জনবিচ্ছিন্ন না করতে এসএসএফকে লক্ষ্য রাখতে বললেন প্রধানমন্ত্রী। আক্রান্ত হলে প্রতিহত করতে সব বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ। এবং এমপি আনার হত্যা মামলায় 2 আসামিকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার। মাস্টার মাইন্ড শাহিনকে ধরতে নেওয়া হচ্ছে ইন্টারপোলের সহায়তা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।